আমার চ্যানেল নার্সিং চেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ স্পেশাল কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাস নাম্বার 1। আশা করি এই প্রশ্নগুলো আপনাদের ইন্টারভিউ প্রিপারেশনে সাহায্য করবে। আমাদের প্রথম প্রশ্ন হলো, ক্যান ইউ এক্সপ্লেন দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আ স্টাফ নার্স ইন আ হসপিটাল? আমি যে উত্তরগুলো বলবো আপনারা কি পয়েন্টগুলো নোট করতে পারেন। প্রথম হলো পেশেন্ট কেয়ার। So assessing the patient physical, psychological and emotional needs, monitoring the vital signs like BP, pulse, temperature and respiration, providing bedside nursing care like hygiene, comfort, mobility, and observing and reporting the changes in the patient. সেকেন্ড হলো মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। আমরা জানি এটা একজন নার্সের খুব ইম্পর্ট্যান্ট একটি কাজ, যেমন অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন ওরাল রুটে, আইভি রুটে, আইএম রুটে বা সাবকিউটেনিয়াস রুটে। পেশেন্টের রাইটস চেক করা, যেমন রাইট পেশেন্ট, ড্রাগ, ডোজ, রুট অ্যান্ড টাইম। তারপরে সাইড এফেক্টগুলো মনিটর করা এবং মেনটেন করা প্রপার মেডিকেশন রেকর্ড। তৃতীয় হলো নার্সিং প্রসিজার, পারফর্মিং দ্য উন্ড কেয়ার, ড্রেসিং, ক্যাথেটারাইজেশন, আইভি ক্যানুলেশন, এগুলো নার্সের ইম্পর্টেন্ট কাজ। তাছাড়াও বিভিন্ন ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক প্রসিজারে অ্যাসিস্ট করা বা অ্যাসেপটিক টেকনিক মেনটেন করা টু প্রিভেন্ট ইনফেকশন ইজ দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ আ নার্স। 4 নম্বর ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ড কিপিং। আমরা এটা জানি নার্সিংয়ে ডকুমেন্টেশন করা এবং রেকর্ড কিপ করা কতটা জরুরি, তাই মেনটেনিং দ্য নার্সিং নোটস, কেয়ার প্ল্যান আর প্রোগ্রেশন রিপোর্ট খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও রেকর্ড করা ইনটেক আউটপুট চার্ট, মেডিকেশন চার্ট এবং ভাইটাল সাইন্স, এবং এনশিওর করা লিগাল অ্যান্ড এথিক্যাল অ্যাকিউরেসি ইন ডকুমেন্টেশন। 5 নম্বর হলো পেশেন্ট এডুকেশন। এডুকেটিং দ্য পেশেন্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট দ্য ডিজিজ কন্ডিশন, এটা একজন নার্সের ইম্পর্টেন্ট কাজ। এছাড়াও টিচ দ্য মেডিকেশন ইউজেস, ডায়েট, হাইজিন অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর ডিসচার্জ অ্যান্ড হোম কেয়ার। 6 নম্বর হলো কোঅর্ডিনেশন অ্যান্ড কমিউনিকেশন। কমিউনিকেশন হলো নার্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। So communicate effectively with doctors, senior nurses and other staff members in a healthcare setting. এবং পার্টিসিপেট ইন ওয়ার্ড রাউন্ড অ্যান্ড হ্যান্ডওভার রিপোর্টস। এছাড়াও কোঅর্ডিনেট দ্য পেশেন্ট ট্রান্সফার অ্যান্ড রেফারেলস। 7 নম্বর হলো ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড সেফটি। আমরা জানি একটা হসপিটাল সেটিংয়ে ইনফেকশন কন্ট্রোল করা খুবই জরুরি, যাতে কোনো ক্রস কন্টামিনেশন না হয় হেলথ কেয়ার প্রোভাইডার এবং পেশেন্টের মধ্যে বা পেশেন্ট থেকে হেলথ কেয়ার প্রোভাইডারে। সো ফলো দ্য ইউনিভার্সাল প্রিকশন অ্যান্ড হসপিটাল ইনফেকশন কন্ট্রোল পলিসিস, ensure the patient safety and prevent falls, pressure sore and errors, and proper disposal of the biomedical waste. 8 নম্বর হলো emergency care. Provide immediate nursing care during the emergencies. Assist in CPR or resuscitation procedure, or prepare the emergency drug and equipment. 9 নম্বর হলো ethical and legal responsibilities. কিছু এথিক্যাল এবং লিগাল রেসপন্সিবিলিটিস থাকে যেগুলো নার্সকে মেনটেন করতে হয়। সেগুলো হলো মেনটেন আ পেশেন্টস কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ডিগনিটি, অ্যান্ড ফলো দ্য নার্সিং এথিক্স অ্যান্ড হসপিটাল পলিসিস, অ্যান্ড অলসো অ্যাডভোকেট ফর দ্য পেশেন্টস রাইট অ্যান্ড সেফটি। 10 নম্বর হলো প্রফেশনাল ডেভেলপমেন্ট। আপডেট নলেজ অ্যান্ড স্কিল অ্যান্ড থ্রু দ্য ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ। আমাদের নিজেদের স্কিলটাকে আরও ইমপ্রুভ করতে হবে। গাইড দ্য জুনিয়র স্টাফ অ্যান্ড নার্সিং স্টুডেন্ট। অ্যাজ আ নার্স আমাদের কর্তব্য জুনিয়র স্টাফ বা নার্সিং স্টুডেন্টদের গাইড করা এবং মেনটেন দ্য প্রফেশনাল বিহেভিয়ার অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এগুলি একটা নার্সের মোস্ট ইম্পর্টেন্ট রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস। পরবর্তী প্রশ্ন হলো, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নার্সিং অ্যাসেসমেন্ট? নার্সিং অ্যাসেসমেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। এটা করা হয় ডিউরিং দ্য টাইম অফ অ্যাডমিশন, যেটা
আমাদের বেসলাইন ডাটা প্রোভাইড করে অ্যাবাউট দ্য পেশেন্টস হেলথ স্টেটাস। এছাড়াও এটা অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতেও হেল্প করে। যেমন এক্সাম্পল হলো কমপ্লিট হেড টু টো অ্যাসেসমেন্ট ওয়েন আ পেশেন্ট ইজ অ্যাডমিটেড টু দ্য ওয়ার্ড। দ্বিতীয় হলো ফোকাসড অ্যাসেসমেন্ট, যেটা করা হয় স্পেসিফিক প্রবলেমকে আইডেন্টিফাই করার জন্য। যেমন অ্যাসেসিং দ্য রেসপিরেটরি সিস্টেম ইন আ পেশেন্ট উইথ আ ব্রেথলেসনেস। তারপর হলো অনগোয়িং বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা রেগুলারলি ডিউরিং দ্য হসপিটাল স্টে পারফর্ম করা হয়। এটা হেল্প করে মনিটরিং দ্য পেশেন্টস প্রোগ্রেস অ্যান্ড এফেক্টিভনেস অফ আ কেয়ার। যেমন এক্সাম্পল হলো চেকিং দ্য ভাইটাল সাইন্স ইন এভরি শিফট অ্যান্ড মনিটরিং দ্য পেন লেভেল। তারপরে হলো এমার্জেন্সি অ্যাসেসমেন্ট, যেটা করা হয় ইন লাইফ থ্রেটনিং সিচুয়েশন, যেমন এবিসি বা এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন অ্যাসেসমেন্ট। এগুলো হলো বিভিন্ন ধরনের নার্সিং অ্যাসেসমেন্ট, যেগুলো আপনারা বলতে পারেন। এরপরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ডিফাইন বাবল হি অ্যাসেসমেন্ট ইন পোস্টনেটাল কেয়ার। যারা মেটার্নিটি ওয়ার্ডে কাজ করেন তাদের এই প্রশ্নটা করতে পারে। বাবল হি হলো একটা সিস্টেমিক পোস্টনেটাল নার্সিং অ্যাসেসমেন্ট, যেটা ইউজ করা হয় টু ইভ্যালুয়েট দ্য মাদার্স রিকভারি আফটার চাইল্ড বার্থ। এর কিছু কি পয়েন্টস আছে, সেগুলো হলো বি ফর ব্রেস্ট। আমরা দেখব ব্রেস্টে কোনো এনগর্জমেন্ট হয়েছে কিনা, ব্রেস্ট টেন্ডারনেস আছে কিনা এবং ক্র্যাকড হয়েছে কিনা। এছাড়াও ব্রেস্টে কোনো ইনফেকশন হয়েছে কিনা। তাছাড়াও দেখব দ্য কন্ডিশন অফ দ্য ব্রেস্ট অ্যান্ড নিপল অ্যান্ড অ্যাডিকুয়েসি অফ দ্য ল্যাকটেশন। ইউ ফর ইউটেরাস। আমরা ইউটেরাসের ক্ষেত্রে দেখব দ্য ফান্ডাল হাইট, পজিশন অ্যান্ড টোন। এছাড়াও ইনভলিউশন অফ ইউটেরাস হচ্ছে কিনা সেটাও আমরা চেক করব। এছাড়াও সাইন অফ ইউটেরাইন অ্যাটোনি অর সাব ইনভলিউশন, সেটাও আমরা চেক করব। তারপর বি, যেটার মানে হচ্ছে ব্ল্যাডার। এখানে আমরা চেক করব ইউরিন আউটপুট, ব্লাডার ডিস্টেনশন আছে কিনা। এছাড়াও অ্যাবিলিটি টু ভয়েড, মানে মা ঠিকঠাক ইউরিন পাস করতে পারছেন কিনা। এছাড়াও সাইন অফ ইউরিনারি রিটেনশন অর ইনফেকশন, কোনো রকম ইউরিনারি রিটেনশন হচ্ছে কিনা বা ইনফেকশন হচ্ছে কিনা সেটাও আমাদের চেক করতে হবে। এরপরে বি ফর বাওয়েল, বাওয়েল মুভমেন্ট হচ্ছে কিনা, মায়ের কনস্টিপেশন বা হিমোরয়েড হয়েছে কিনা এবং বাওয়েল সাউন্ড চেক করতে হবে আমাদের মায়ের ক্ষেত্রে। এরপরে এর দিয়ে আমরা চেক করব লোকিয়া। লোকিয়ার ক্ষেত্রে আমরা চেক করব কালার, অ্যামাউন্ট এবং ওডার অফ লোকিয়া। আমরা জানি প্রথম 1 থেকে 4 দিন লোকিয়া রুব্রা সিক্রেশন হয়, তারপরে লোকিয়া সিরোসা, লোকিয়া অ্যালবা, এবং কোনো অ্যাবনর্মাল ব্লিডিং বা ফাউল স্মেল আছে কিনা এটাও আমাদের চেক করতে হবে। এরপরে ই ফর এপিজিওটমি, অর্থাৎ পেরিনিয়ামকে আমাদের চেক করতে হবে এপিজিওটমির কন্ডিশন ঠিক আছে কিনা। এছাড়াও আমরা রেডনেস, ইডিমা, ডিসচার্জ, পেন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশনও চেক করব, যেটাকে আমরা রিডা বলে থাকি। এইচ ফর হোম্যান সাইন, আমরা ডিপ ভেন থ্রোম্বোসিস আছে কিনা সেটা অ্যাসেস করব। কাফ পেন, টেন্ডারনেস, সোয়েলিং এবং ওয়ার্মথ চেক করব। এবং ই ফর ইমোশনাল স্টেটাস, মায়ের ইমোশনাল স্টেটাস কেমন, মায়ের বাচ্চার সাথে কেমন বন্ডিং এবং কোনো পোস্টপার্টাম ব্লু বা পোস্টপার্টাম ডিপ্রেশনের সাইন আছে কিনা সেটাও আমরা চেক করব। এভাবে আপনারা এই প্রশ্নের উত্তরটি দিতে পারেন। এরপরের প্রশ্ন হলো হোয়াট আর দ্য টাইপস অফ নার্সিং ডায়াগনোসিস। অ্যাকর্ডিং টু নন্দা 1 ক্লাসিফিকেশন, নার্সিং ডায়াগনোসিসকে 4 ভাগে ক্যাটাগরাইজ করা যায়। সেটি হলো অ্যাকচুয়াল নার্সিং ডায়াগনোসিস, মানে কারেন্টলি এক্সিস্টিং প্রবলেমগুলোকে ডায়াগনোসিস করা, যেটা সাপোর্টেড বাই সাইন অ্যান্ড সিমটমস। যেমন এক্সাম্পলের ক্ষেত্রে acute pain related to surgical incision as evidenced by patient verbalization of pain. পেশেন্ট যে পেনটা ভার্বালাইজ করছে, যেটা সার্জিক্যাল ইনসিশনের জন্য হয়েছে, যেটা কারেন্টলি এক্সিস্ট করছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল নার্সিং ডায়াগনোসিস। সেকেন্ড হলো রিস্ক নার্সিং ডায়াগনোসিস, যেটা ভবিষ্যতে ডেভেলপ করতে পারে, যেটার সাইন বা সিমটম প্রেজেন্টে নেই।
যেটা রিস্ক ফ্যাক্টরের ওপর বেস করে আছে, যেমন রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু ডিক্রিসড ইমিউনিটি। তৃতীয় হচ্ছে হেলথ প্রমোশন নার্সিং ডায়াগনোসিস, যেটা ফোকাস করে ইমপ্রুভিং দ্য ওয়েলবিং অ্যান্ড হেলদি বিহেভিয়ার, যেটার পেশেন্ট ইজ উইলিং টু ইমপ্রুভ দেয়ার হেলথ। এক্সাম্পল হলো রেডিনেস ফর এনহান্স দ্য নিউট্রিশন। 4 নম্বর হলো সিনড্রোম নার্সিং ডায়াগনোসিস। সিনড্রোম নার্সিং ডায়াগনোসিস হলো ক্লাস্টার অফ অ্যাকচুয়াল or risk nursing diagnoses that are predicted to be present together due to a specific event or situation. এক্সাম্পল হলো পোস্ট ট্রমা সিনড্রোম, যেমন কোনো পেশেন্ট যদি অ্যাক্সিডেন্ট, ডিজাস্টার বা ভায়োলেন্স জাতীয় ট্রমার ইভেন্টের সম্মুখীন হয়, তাহলে পেশেন্ট মে এক্সপিরিয়েন্স অ্যাংজাইটি, ফিয়ার, স্লিপ ডিস্টারবেন্স, ফ্ল্যাশব্যাক অ্যান্ড ইনএফেক্টিভ কোপিং। এরপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হাউ ডু ইউ এনশিওর ইনফেকশন কন্ট্রোল ইন আ হসপিটাল সেটিং? ইনফেকশন কন্ট্রোল করা হসপিটাল সেটিংয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ ইট হেল্পস টু প্রিভেন্ট হসপিটাল অ্যাকুয়েড ইনফেকশন অ্যান্ড প্রোটেক্ট দ্য পেশেন্ট, স্টাফ অ্যান্ড ভিজিটার্স। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সকল স্টুডেন্টকেই করতে পারে। তো আমাদের কি কি মেজারমেন্ট নেওয়া উচিত হসপিটাল সেটিংয়ে ইনফেকশন কন্ট্রোল করার জন্য? প্রথমত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো হ্যান্ড হাইজিন। প্রপার হ্যান্ড ওয়াশ করা উইথ সোপ অ্যান্ড ওয়াটার অর অ্যালকোহল বেস হ্যান্ড রাব খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দ্য মোস্ট ইম্পর্টেন্ট 5 মোমেন্ট অফ হ্যান্ড হাইজিন মেনটেন করা, সেগুলি হলো বিফোর টাচিং আ পেশেন্ট, বিফোর অ্যাসেপটিক প্রসিডিওর, আফটার বডি ফ্লুইড এক্সপোজার, আফটার টাচিং আ পেশেন্ট, আফটার টাচিং আ পেশেন্ট সারাউন্ডিংস। দ্বিতীয়ত হলো ইউজ অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর পিপিই, যেমন গ্লাভস, মাস্ক, গাউন, ফেস শিল্ড এগুলো ইউজ করা, চেঞ্জ করা পিপিই বিটুইন পেশেন্টস এবং প্রপারলি পিপিইকে ডিসপোজ করা। তৃতীয়ত হলো অ্যাসেপটিক অ্যান্ড স্টেরাইল টেকনিক্স ইউজ করা। মেনটেনিং দ্য প্রপার অ্যাসেপটিক টেকনিক ডিউরিং দ্য প্রসিডিওর অফ আইভি ইনসারশন, ক্যাথেটারাইজেশন অ্যান্ড ড্রেসিং হেল্পস টু কন্ট্রোল দ্য ইনফেকশন ইন আ হসপিটাল সেটিং। এছাড়াও স্টেরাইল ইনস্ট্রুমেন্ট ইউজ করা এবং অ্যাভয়েড করা ক্রস কন্টামিনেশন। 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ফর ইনফেকশন কন্ট্রোল হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। প্রপার কালার কোডিং বিনে ওয়েস্ট সেগ্রিগেট করা, এছাড়াও ডিসপোজ করা শার্প অবজেক্ট ইন আ পাংচার প্রুফ কন্টেনার, এছাড়াও হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসিসকে ফলো করা। 5 নম্বর হলো ক্লিনিং, ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন। রেগুলার ইকুইপমেন্ট এবং পেশেন্ট এরিয়াকে ক্লিন করা এবং প্রপার ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন অফ দ্য রিউজেবল আইটেমস অ্যান্ড ইউজ আ অ্যাপ্রুভড ডিসইনফেক্টেন্টস। 6 নম্বর হলো আইসোলেশন প্রিকশন, প্রপারলি পেশেন্টে কন্ট্যাক্ট, ড্রপলেট অ্যান্ড এয়ারবোর্ন প্রিকশন করা। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো এনভায়রনমেন্টাল হাইজিন, প্রপারলি মেনটেন করা ক্লিনলিনেস ইন দ্য ওয়ার্ড, আইসিইউ অ্যান্ড অপারেশন থিয়েটার, অলসো এনশিওর আ প্রপার ভেন্টিলেশন অ্যান্ড ওয়াটার সাপোর্ট। এছাড়াও রেগুলার লিনেন এবং সারফেসকে ক্লিন করা। এরপরে হলো সেফ ইনজেকশন প্র্যাকটিসেস, যেমন একটা সিঙ্গল সিরিঞ্জকে ইউজ করা, নেভার রিক্যাপ দ্য নিডল, এতে নিডল স্টিক ইঞ্জুরি হওয়ার চান্সেস থাকে, এবং অলসো ফলো দ্য সেফ ইনজেকশন গাইডলাইন্স। 9 নম্বর হলো সার্ভিলেন্স অ্যান্ড রিপোর্টিং, মনিটরিং দ্য হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন, রিপোর্টিং দ্য ইনফেকশন প্রম্পটলি টু দ্য ইনফেকশন কন্ট্রোল টিম অ্যান্ড ফলোইং দ্য অ্যান্টিবায়োটিক স্টিওয়ার্ডশিপ প্রোটোকলস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইনফেকশন কন্ট্রোল ইন আ হসপিটাল সেটিং। এবং 10 নম্বর হলো এডুকেশন অ্যান্ড ট্রেনিং, রেগুলার স্টাফদের ট্রেনিং দেওয়া অ্যাবাউট ইনফেকশন কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও এডুকেটিং দ্য পেশেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্ট অন হাইজিন প্র্যাকটিসেস অলসো এনকারেজ দ্য কমপ্লায়েন্স উইথ দ্য ইনফেকশন কন্ট্রোল গাইডলাইন্স। আশা করি আমি এই প্রশ্নগুলো আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি। এর পরবর্তী ক্লাসে আমি আরও প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।